আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যেকোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব দমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরো ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, দরে কষে একটা থাপ্পড় দেন আব্বা। দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হয়েছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো আর হইনি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছ, তেমন তো করিনি। আদনান চমকে উঠে আয়েশার দিকে তাকালো। ডাইনিং টেবিলে চেয়ারে বসে আয়েশা মিটিমিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগ্রানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহির তোকে পছন্দ করে, তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই, তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বুঝাতে পারবো এই বলে যে, আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আজ যদি এই কথাটা না বলতাম, সারা জীবন আমার আফসোস থেকে যেত, এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে ফেলল, সে তো আমি নিজেও দেখেছি। আমার বোনকেও কাঁদতে। তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসব জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। দুই সিএনজি করে মোট 10 জন। বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরে নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। যেন শালুক নয়, একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা মাথায় হিজাবে থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পলকও এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী দুটো মেয়ে এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3 জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো। তারপর ফিস ফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে। মহিলা 3 জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে বাপ করতে। শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেললো। একজন অন্যজনকে ফিস ফিস করে বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়ে কিছু বলছে ওরা। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলো। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতি 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা শালুক ধ্রুবর বোন আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে 3 জনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিলে এনে ধ্রুব উপরে গেল। এরপর 3 জনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার? তোদের লজ্জা করে না? দেই দেই করে যে সেজে গুজে ওদিকে যাচ্ছিস।
দেখে মনে হয় যেন তোদের দেখতে এসেছে পাত্রপক্ষ। শালুক মুখ বেঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস। হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই তোর খাতা কি নেই? হিজাবে এত আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না। অন্য হিজাব বেশি নেই। এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার! পায়ের গোড়ালি নিচ দিয়ে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে। শাপলা বিছানার উপর দপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না সে যে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান আশাও বসলো তাদের সাথে খেতে। আমজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলো। খাবারের পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়ি ঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতেই আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে দমক দিয়ে বললেন, ব্যাককেলের মতো যে খেতে বসে গেলি তুই, একবার এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো আর তুই নাচতে নাচতে খেতে বসে গেলি। আক্কেল কি তোর হবে না কোনোদিন? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথাই শুনিয়ে দিবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ের বিয়ের কথা তো সবাই জানে। শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যাম বর্ণের লম্বা গড়নের এক মাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখিনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে দেখবো তোমাকে। আদনান হেসে বলল, পাগল হয়েছো তুমি আশা? আমি আর লুঙ্গি? ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব। আমি নাকি এখন লুঙ্গি পরবো? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধ ঘন্টার চেষ্টা চালিয়ে গেল। আধ ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেলেছে হাজিবাজি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে লাগলো সে যে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পরেও যদি এক লাইন মুখস্থ না করা যায় তবে সেই দায়ভার কার? তবে সেই দায়ভার কি শালুকের? কিছুতেই না। বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের। তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিল শালুক। আনন্দের চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখলো আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভিতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর। ভিতরে দুটো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে দেখে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখলো ভিতরে লেখা,
ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি-শার্টে কে এসব লিখেছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠল এটা পড়ে। কে লিখেছে এটা? না, এই হাতের লেখা তো তার অচেনা। বোকা শালুক বুঝল না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছিঁড়ে ফেলল। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছি, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে বসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসে বলল, জানিস আজকে কি হয়েছে? আমার কেশবুতের কথা বলেছি না তোকে? ওর জন্য হিসাব কিনতে গিয়েছিলাম মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি পিছনে? শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিয়ে টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখলো লেখা আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি লাভ লেটার? শালুক গামতে লাগলো। কি জবাব দিবে শালুক? ধ্রুব বাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাফসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব তা কে ভেবেছে কবে?